নীল চিরকুট পর্ব 68। লেখিকা নৌসিন আহমেদ রোদেলা। আমি আছি আপনাদের সাথে নৌসিন পারভিন। রাত 11টা কি 12টা বাজে। আষাঢ় মাস, চারিদিক অন্ধকার আর অন্ধকার করা বৃষ্টি। শহর জুড়ে লোডশেডিং, ল্যাম্পপোস্টের আলো জ্বলছে না, রাস্তায় হাঁটু পানি জল, পথঘাট ফাঁকা, গাড়ি ঘোড়া পাওয়া দুষ্কর। এমন আষাঢ়ে নিঝুম রাতে রিকশায় বসে আছে আরফান। রিকশায় পাতলা কাগজ, জড়িয়েও লাভ বিশেষ হচ্ছে না। হাতের ঘড়ি, ফোন সব ভিজে একাকার। ভেজা চুল থেকে টুপ টুপ জল গড়াচ্ছে। রিকশার চালক উন্মাদ গতিতে ছুটছে, আশপাশে কিছু দেখছে বলে মনে হচ্ছে না। আধা হাত জলে ঢাকা রাস্তায় টর্চ লাইটের অল্প আলোতে কিভাবে রাস্তা নির্ধারণ করা হচ্ছে জানা নেই আরফানের। আরফান দীর্ঘশ্বাস ফেলল। ঝড়ের গতি বাড়ছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। 3 গুণ টাকা দিয়ে ভাড়া করা রিকশাটাও ছিটকে গিয়ে পড়তে পারে বিশাল কোনো এক নর্দমায়। আরফান কপাল কুঁচকে ঘড়ি দেখার চেষ্টা করলো, দেখা যাচ্ছে না। ঘড়িটা এখনও ঠিকঠাক সময় দিচ্ছে কি না সেও ভালো বোঝা যাচ্ছে না। রিকশা চালকের বয়স অল্প, ছটফট করে কথা বলার অভ্যাস। ঝড়ের ঝাপটা পাড়ি দিতে দিতে চেঁচিয়ে বলল সে, এই ঝড় বৃষ্টির আইতে বাড়াইছেন কেন স্যার? আপনার জন্যই আমারও আইতে হইল। একটা ঠাঁটা পড়লেই কেল্লা ফতে। আজকাল বৃষ্টির থাইকা ঠাডার খবরই শুনি বেশি। এই ঝড়ের মধ্যে বাইর হওয়ার উচিত হয় নাই। আরফান জবাব দিল না। তার কপাল কুঁচকে আছে, মাথায় চলছে অসংখ্য চিন্তা। তার মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ চিন্তা হলো নম্রতা। নম্রতা রাতে ভয় পায়, নিশ্চয়ই এই ঝড় বৃষ্টির রাতে ভয়ে সিটিয়ে আছে সে। মেয়েটা ভীষণ জেদি, ভয় পাবে তবু নিচে নামবে না, মায়ের কাছে বসবে না, ভয় নিয়েই আরফানের জন্য অপেক্ষা করবে। আরফান পৌঁছানোর পর ইচ্ছে মতো রাগ দেখিয়ে মায়ের কাছে ঘুমাতে যাবে। নম্রতা কোথাও ঘুমাচ্ছে তা নিয়ে আরফানের বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। তার আসল মাথা ব্যথা নিজের ঘুম নিয়ে। বিয়ের পর ভীষণ বাজে একটা অভ্যাস হয়েছে তার। নম্রতার আশেপাশে না থাকলে ঘুম হয় না, হাঁসফাঁস লাগে, মন ছটফট করে। সকাল হতেই মাথা ভার, মেজাজ খারাপ, প্রচণ্ড হেডেক। বিগত 2 বছরের সমস্যাটা তরতর করে বাড়ছে। এই নিয়ে বিয়ের 6 মাসের মাথায় বাজে একটা কাণ্ডও ঘটিয়ে ফেলেছিল আরফান। নম্রতা তখন বাবার বাড়িতে থাকছে। আরফান প্রথম রাত ঠিকঠাক কাটালো, দ্বিতীয় রাতে নম্রতার সাথে চাপা রাগ দেখালো, তৃতীয় দিনে রাত 2টোর সময় পৌঁছে গেল শ্বশুর বাড়ি। নুরুল সাহেব হতবাক হয়ে চেয়ে রইলেন, মেহরুমাও বিস্মিত। বাড়ির জামাই মাঝরাতে বউ নিতে চলে এসেছে, কি আশ্চর্য! আরফান লজ্জায় মাথা তুলতে পারছে না। এদিকে নম্রতার হাসি থামে না। আরফানের সে কি রাগ! আরফানের হঠাৎ মন খারাপ হয়ে গেল। আজও নিশ্চয়ই ভয়ানক রেগে আছে নম্রতা। গটগট করে মায়ের সাথে চলে যাবে আবার। উফ, যন্ত্রণা! আরফান দীর্ঘশ্বাস ফেলল। অশান্ত মনটা ভীষণ চঞ্চল হয়ে বিড়বিড় করল, প্রিয় অর্ধাঙ্গিনী, তোমাকে ছাড়া ঘুমটা আমার অসম্ভব, টু দি পাওয়ার ইনফিনিট। আরফান যখন ভেজা জবজবে শরীরে বাড়ি পৌঁছালো তখন প্রায় 1টা বাজে। ছাদের পটাতনে টলটলে বৃষ্টির পানি, ঝড়ের তালে তালে অল্প অল্প ঢেউ। অন্ধকার ছাদে নূরের মতো আলো ছড়াচ্ছে অসংখ্য বেলিফুল। বৃষ্টিকন্যার আদর পেয়েই লজ্জাবতী কিশোরীর মতো কেঁপে কেঁপে উঠছে কচি পাতা। ঝমঝমে নিরন্তর বৃষ্টিতে ভেসে আসছে ঘরের চালা। ভীষণ অন্ধকার, এক টুকরো হলদে আলো ছড়াচ্ছে। দেওয়ালে টাঙানো হারিকেন। আরফান ছাদের দরজায় গিয়ে দাঁড়ালো, মুগ্ধ দৃষ্টি জোড়া দিয়ে পড়ল বারান্দার দ্বারে। বারান্দার দ্বার ঘেঁষে উদাসী ভঙ্গিতে দাঁড়িয়ে আছে নম্রতা। হারিকেনের হলদে আলো এসে পড়েছে তার ডান গালে। অগোছালো শাড়ির ভাঁজে ভাঁজে আরফানের শরীর শিরশির করে উঠল। বৃষ্টিতে গা ভাসিয়ে দিয়ে ধীর পায়ে এগিয়ে গেল বারান্দার দিকে। নম্রতা আগের মতোই স্থির দাঁড়িয়ে রইল, ফিরেও তাকালো না। আরফান ভেজা জবজবে শরীর নিয়ে বারান্দায় উঠে আসতেই তীক্ষ্ণ কণ্ঠে ডেকে উঠল ডাক পাখি, কে তুমি? কে তুমি? পাজি, পাজি! আরফান হতাশ চোখে চাইল। ডাক পাখিটা আজকাল খুব বেয়াদব হচ্ছে। নম্রতা তাকে উদ্ভট উদ্ভট কথা শেখাচ্ছে। সেই কথাগুলো আরফানকে দেখা মাত্রই উগরে দেওয়া হয়ে উঠেছে ডাক পাখির ভীতগত দায়িত্ব। আরফান মাথাটা হালকা ঝুঁকিয়ে আলতো ফু দিয়ে নম্রতার কানে। আরফানের চেষ্টা ব্যর্থ হলো, নম্রতার সাড়া পাওয়া গেল না। আরফান ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে ভেজা হাত বাড়িয়ে নম্রতার কপালে চুলগুলো কানের পাশে গুজল। আরফান ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে ভেজা হাত বাড়িয়ে নম্রতার কপালের চুলগুলো কানের পাশে গুজল। ভিজে যাওয়া ডাক্তারি ব্যাগটা পাশে রেখে মৃদু কণ্ঠে বলল, খুব বেশি রেগে আছেন ম্যাডাম? নম্রতা উত্তর দিল না। ডাক পাখি কি বুঝে ভয়ঙ্কর একই শব্দ আওড়াতে লাগলো, মন খারাপ, মন খারাপ, মন খারাপ। আরফান ভ্রু কুঁচকে তাকালো। ডাক পাখি তার বিরক্তি ধরতে পারলো বলে মনে হলো না। আরফান দীর্ঘশ্বাস ফেলে বলল, হঠাৎ ব্যস্ত হয়ে পড়েছিলাম, রাতের ডিউটি না করেও
কাজে না থাকতে বলুন, কাজ থাকে না বলুন? হঠাৎ ইমার্জেন্সি পড়লে তো পেশেন্ট রেখে আসা যায় না নম্রতা। নম্রতা উত্তর দিল না। আরফান আচমকা তার হাত টেনে নিজের দিকে ফেরালো। হালকা কাছে টেনে ভেজা হাতটা নম্রতার গায়ের উপর রাখলো। ছোট্ট করে বলল, আমি সরি, আর হবে না। খুব বেশি ভয় পেয়েছিলেন? নম্রতা হাতটা সরিয়ে দিয়ে ঘরের দিকে পা বাড়াতেই পেছন থেকে আঁচল টেনে ধরলো আরফান। ভেজা শরীরে দুই বাহু বাড়িয়ে জড়িয়ে ধরে বলল, এই মহারানী, কথা বলছেন না কেন? বললাম তো আর হবে না। ব্যারিস্টার সাহেবের মেয়ে অন্তরের অন্তঃস্থল থেকে সরি জানাচ্ছেন এই মাসুম নিরাপরাধ ডাক্তার। এবারের মতো ক্ষমা করুন প্লিজ। নম্রতার মন গলল না। আরফানের শক্ত বাঁধন ছড়িয়ে চুপচাপ ঘরে ঢুকে গেল সে। আরফান খুব ভালো করেই জানে বউ আর আজ ঘরে থাকবে না। দেরি করার শাস্তিস্বরূপ ছাতা হাতে সুর সুর করে শাশুড়ির ঘরে বিছানায় বাঁধবে। আরফান দ্রুত ভাবার চেষ্টা করলো। নম্রতার ছাতা হাতে বেরিয়ে দেখলো আরফান নেই। বারান্দায় পেরিয়ে ছাদে এসে দাঁড়ালো। অন্ধকারের আশেপাশে চোখ বোঝালো। কোথায় গেল আরফান? নম্রতাকে চমকে দিয়ে আচমকাই পেছন থেকে পাঁজাকলা তুলে আনলো আরফান। নম্রতার হাতের ছাতা সরে গেল। ঝমঝমে বৃষ্টিতে ভিজে গেল সারা গা। নম্রতার চোখ মুখ কুঁচকে চেঁচিয়ে উঠল, আরে কি করছেন, নামান, ভিজে গেলাম। আরফান নম্রতাকে কোলে নিয়েই দুই একটা চক্কর দিল ছাদে। ছপছপ করে উঠল জমে থাকা জল। নম্রতা বেকায়দায় পড়ে ছাতা ফেলে দুই হাতে গলা জড়িয়ে ধরল। বৃষ্টির দাপটে চোখ দুটো ছোট্ট ছোট্ট করে বলল, কি হচ্ছে? আরফান আচমকা চুমু খেল নম্রতার ঠোঁটে। নম্রতা অবাক চোখে চেয়ে রইল। এলোমেলো হয়ে গেল চিন্তা। আরফান ঠোঁট টিপে হাসল। দ্বিতীয় চুমুটা দিয়ে ফিসফিস করে বলল, আপনার জন্য টানা 1.5 ঘন্টা ধরে বৃষ্টিতে ভিজছে ম্যাডাম। এত সহজে ছেড়ে দেব ভাবলেন কি করে? আজ সারা রাত বর্ষণ চলবে, সহ্য করার দায় আপনার। নম্রতা কয়েক সেকেন্ড চুপ থেকে হাত পা ছোড়াছুড়ি জুড়ে দিল। এই দুই একটা শব্দ ধাক্কা লাগলো আরফানের বুকে। তার বিদ্রোহী মন এত সহজে হার মানবে? কিছুতেই না। নম্রতার বাচ্চা মেয়েতে হেসে ফেললো আরফান। নম্রতাকে নামিয়ে দিয়ে বিদ্রোহী হাত দুটোতে এক হাতে পিছমোড়া করে চেপে ধরলো আরফান। ভ্রুনাচি বলল, এত লাফালাফি করে লাভ নেই সুন্দরী। আপনাকে বাঁচানোর জন্য কোনো রাজকুমার ছুটে আসবে না। তার থেকে বরং রাজদ্রোহীদের মেনে নিন। রাজদ্রোহীও কম সুদর্শন নয় মহারানী, একটা সুযোগ অন্তত দিন। কথাটা বলে হাসলো আরফান। নম্রতা ভাব নিয়ে বলল, এত সহজ? মহারানীকে মুক্ত করে তো দেখুন, রাজদ্রোহীর গর্দান যাবে। আরফান উত্তর দিল না। নম্রতার ভেজা জবজবে চুলগুলোতে আঙুল বোলালো। চুলগুলো খুব মনোযোগ দিয়ে গোছালো। 2 আঙুলের ডগা দিয়ে পাশের গাছ থেকে 2টো বেলি ফুল তুলে এনে খুব যত্ন করে গুজে দিল নম্রতার কানের পাশে। আরও কিছু ফুল ছিঁড়ে নিয়ে আলতো চুমু খেলো নম্রতার কপালে। নম্রতার হাত দুটো মুক্ত করে ভেজা চুলে একের পর এক ফুল গুজতে লাগলো আরফান। কালো চুলগুলো শুভ্র ফুলে সাজাতে ব্যস্ত আরফানের দিকে মুগ্ধ চোখে চেয়ে রইল নম্রতা। অসম্ভব সুন্দর চোখ দুটো কুঞ্চল প্রসারণের বিমোহিত হলো দৃষ্টি। রাগ অভিমান ধুয়ে গেল। অন্যরকম অনুভূতিতে ধুকপুক করে উঠল বুক। প্রেয়সীকে মন মতো সাজিয়ে নিয়ে চোখ তুলে তাকাতে লাগলো আরফান। মিষ্টি হেসে চুমু খেলো প্রিয়তমার চোখে। নম্রতার চোখ বুঝল। ছাড়া পেয়েও নম্রতাকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে বাঁকা হাসলো আরফান। শিকার বয়স মেনেছে বুঝতে পেরে ঘাড় নুয়ে ফিসফিস করে বলল, মুক্ত করেছি, গর্দান নেবেন না মহারানী? নম্রতা এক পলক চেয়েই মাথা নিচু করলো। ভীষণ লাজুক মুখটি তুলে বলল, মহারানী গর্দান নয়, বর্ষণ চাই। আরফানের হাসি বিস্তীর্ণ হলো। ভেজা শীতল হাত দুটো নম্রতার মসৃণ কোমরের উপর রাখলো। নম্রতাকে কাছে টেনে নিতে নিতে আষাঢ়ে আকাশের দিকে চাইল। পর মুহূর্তেই চোখ ফিরিয়ে চোখ রাখলো প্রিয়তমার চোখে। ফিসফিসিয়ে বলল, প্রেমময় বর্ষণ এত সুন্দর কেন শ্যামলতা? ঘড়িতে 10টা বাজে। আরফান বিছানা ছেড়েছে প্রায় ঘন্টাখানেক হলো, অথচ নম্রতার খবর নেই। সারা রাত বিছানা জুড়ে এলোমেলো ঘুমোচ্ছে। আরফান হাসপাতালের জন্য তৈরি হয়ে নম্রতার মাথার কাছে বসলো। কয়েক সেকেন্ড চুপচাপ চেয়ে থেকে কাঁথা টেনে ঢেকে নিল নিবারণ গা। আরফান মাথা নুইয়ে জুতো পরতে পরতে নম্র কণ্ঠে রাখলো, নম্রতা, নম্রতা উঠুন, বেলা হয়েছে, মা নিচে অপেক্ষা করছে।
নম্রতার সাড়া নেই। আরফান আবার ডাকতেই নড়ে চড়ে উঠল নম্রতা। ঘুমো ঘুমো কণ্ঠে বলল, আর একটু ঘুমাই প্লিজ। আপনার অফিস 9টায়, এখন 10টা বাজছে, চাকরি থাকবে? নম্রতার চোখ পিটপিট করে তাকালো। অলস্য নিয়ে উঠে বসে মৃদু হাসলো। আরফানের জুতো পরা শেষ। নম্রতার মুখোমুখি পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে ততক্ষণে। নম্রতার দিকে কিছুক্ষণ নিঃশব্দ চেয়ে থেকে মৃদু গলা খাঁকানি দিল আরফান। দৃষ্টি ফিরিয়ে নিতে আবারও চাইল। ভ্রু নাচিয়ে বলল, ব্যাপার কি? ব্যাপার ভয়াবহ। ভাবছি চাকরিটা ছেড়ে দেব। চাকরি বাকরি ভালো লাগছে না। 2 বছর চাকরি করে শখ মিটে গিয়েছে। ভাবছি কিছুদিন বরের টাকায় খাবো। চলবে না? আরফান হেসে ফেলল। বিছানার পাশ থেকে শোয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। তাই ঠিক করতে করতে নম্রতার দিকে তাকালো। হঠাৎ এমন সিদ্ধান্ত? নম্রতা আবারও হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। কাঁথায় নাক মুখ ঢেকে আবারও উকি দিল বাইরে। ঠোঁট উল্টে অলস ভঙ্গিতে বলল, আপনি টিপিক্যাল হাজব্যান্ড হলে জেদ ধরে চাকরি বাকরি করা যেত। মাও টিপিক্যাল না, তাই চাকরি করে মজা পাচ্ছি না। তার থেকে বরং ঘুমাই, গুড ফর হেলথ। কথাটা বলেই চোখ বন্ধ করে ফেলল নম্রতা। আরফানটাই চুল ঠিক করতে করতে আবারও নম্রতার দিকে তাকালো। বেরিয়ে যাওয়ার আগে মাথা নুইয়ে নম্রতার কপালে হালকা চুমু দিতেই চোখ মেলে হেসে ফেলল নম্রতা। আরফান নম্রতার ডান গালে আলতো স্পর্শ করে বলল, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে তারপর ঘুমন। বেশিক্ষণ বিছানায় থাকবেন না। 10:30টার আগে খাবারও খাওয়া চাই। আমি ঠিক 11টায় ফোন দেব। আসছি, আল্লাহ হাফেজ। নম্রতা মিষ্টি করে হাসলো। আরফান বেরিয়ে যেতেই কোথায় চোখ মুখ ঢেকে ঘুমানোর প্রস্তুতি নিল সে। ঘুম হলো না। ঘুম পাচ্ছে অথচ ঘুম আসছে না। মহা বিপদ। নম্রতা এপাশ ওপাশ করতে করতে হঠাৎই লাফিয়ে উঠে বসলো। হুট করে মনে পড়ে গেল ডাকপিয়নের কথা। আরফান নিশ্চয়ই চিঠি রেখেছে আজও। নম্রতার ঘুম ছুটে গেল। আরফানের চিঠি পড়ার লোভে দৌড়ে বিছানা ছাড়লো। আচ্ছা, কি থাকতে পারে চিঠিতে? এই পর্যন্ত ছিল নীলচিরকুট পর্ব 68। পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যানেলে চোখ রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।